যাবে অন্যায় শেখ হাসিনার দল রাজনীতি করতে পারবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ। অবস্থান কর্মসূচি থেকে জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণহত্যার বিচার নিশ্চিতের দাবি। মায়ের কোল খালি করছে, আমরা কি তার ফাঁসি চাইতে পারি না? কোনই বলবো আমি এটা, তাদের বিচার চাই। সে প্রধানমন্ত্রী হোক, তাকে দেশে ফিরিয়ে এনে আমাদের সকল শহীদ ভাইদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হোক। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। আবারও বললেন মির্জা ফখরুল। বর্তমান পরিস্থিতি নিয়ে চক্রান্তের অভিযোগ। তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ভালো বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে গণস্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা অনেক করছে। অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরও 4 উপদেষ্টা। ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম ও ফাউজুল কবিরের শপথ আজ। সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ, বলছেন মুজাহিদুল ইসলাম সেলিম। সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত না করার তাগিদ। নির্বাচনের বিষয়টিকে পিছিয়ে রাখতে পারি না, অথবা যেটা মানুষের মধ্যে আবার নানা ধরনের প্রশ্নের জন্ম দিতে পারে। বিরাজনীতিকরণ, রাজনীতিবিদদের দিয়ে কিছু হবে না, এটাও কিন্তু একটা খুবই প্রতিক্রিয়াশীল রাজনীতি। আইসিটি অধিদপ্তরের 163 কর্মকর্তার চাকরি স্থায়ী করার প্রতিবাদে রাতভর ডিজি অবরুদ্ধ। রবিবার সবার সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস। আমাদেরকে এই অবৈধ প্রজ্ঞাপনের জ্বালা থেকে মুক্তি দেন স্যার। আইসিটি বিভাগ যে প্রজ্ঞাপন জারি করছে, কোন আইন ও বিধির বলে এই স্থিরীকরণটা করা হয়েছে, এটা আমরা জানতে চেয়েছি স্যারদের কাছে। অনেক সময় ক্লারিক্যাল কিছু বা ত্রুটি থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা সরাসরি কথা বলছি। ফেনীতে ছাত্র জনতার উপর ভারী অস্ত্র দিয়ে গুলি চালানো আওয়ামী লীগ নেতাকর্মীরা চিহ্নিত। অস্ত্র উদ্ধারের পাশাপাশি তাদের আইনের আওতায় আনার দাবি। 10 দিন ধরে লাপাত্তা রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। অধিকাংশ কাউন্সিলর গা ঢাকা দিয়েছেন। জরুরি সেবা বঞ্চিত নগরবাসী। ভোগান্তির জায়গাটা হচ্ছে সবচাইতে যে এখন যে পেজগুলো ফুরিয়ে যাচ্ছে, এটা তো এখন সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না। একদিন অথবা 2 দিন পরে ট্রেড লাইসেন্সটা পাওয়ার কথা ছিল, কিন্তু এই সব গন্ডগোলের কারণে এগুলো আমরা হাতে পাইনি এখন। রুশ ভূখণ্ডে ইউক্রেন বাহিনীর ধারাবাহিক সফলতার পর আলোচনায় ব্রিটিশ ট্যাঙ্ক চ্যালেঞ্জার 2। যুদ্ধক্ষেত্রে কোণঠাসা রাশিয়ান সেনারা। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে নির্বাচন আয়োজনে চাপ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন, এমনটাই মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রেজিস্ট্যান্স উইকের 3য় দিনে শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি থেকে ফ্যাসিবাদীদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন সমন্বয়করা। বলেছেন, শেখ হাসিনার দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল। মিছিলটি শাহবাগ থেকে টিএসসি, ভিসি চত্বর, সিনেট ভবন, সূর্য সেন হল ও বিজনেস ফ্যাকাল্টি হয়ে অবস্থান নেয় হাকিম চত্বরে। এর আগে সকাল 10টার পর থেকে শাহবাগে ছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সর্বাত্মক অবস্থান। শেখ হাসিনাকে নিপীড়ক আখ্যা দিয়ে শিক্ষার্থীরা বলেন, একজন নির্যাতনকারীর যেমন বিচার হতে হবে, নির্যাতনের সংস্কৃতিও বন্ধ করতে হবে। কোথাও বৈষম্য হলেই প্রতিবাদ করবে ছাত্র জনতা। ফাঁসি চাই, উনি তো হুকুম দিছে, তাই না? এমনি এমনি তো আমাদের ভাইদেরকে হত্যা করা হয় নাই। উনি কত শত মায়ের
কোল খালি করছে, আমরা কি তার ফাঁসি চাইতে পারি না? আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে আমাদের সকল শহীদ ভাইদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হোক। গুম খুন হত্যা, অর্থ পাচার, ব্যাংক লুট, ব্যাংক খাতটাকে উনি পুরো ধ্বংস করে দিছে। শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেন অভিভাবকরাও। আন্দোলনে নিজেদের অবস্থান জানান তারা। দেশের জন্য, দেশের ভালোর জন্য আসতে হবে আমাদেরকে। মা উল্টা আমাকে জোর করছে চল যাই, কিন্তু আব্বুকে ম্যানেজ করা লাগে। বাংলাদেশ থেকে যখন কোনো জিনিস যাবে না ভারতে, তখন ভারতের জিনিসের দাম বেড়ে যাবে, তখন ওরা বুঝবে যে বাংলাদেশ আসলে কি জিনিস। কোনই বলবো আমি এটা, তাদের বিচার চাই। সে প্রধানমন্ত্রী হোক বা যে মন্ত্রী হোক বা যে পুলিশ হোক, যেই করেছে কিনা। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর মাধ্যমে বাংলাদেশে নির্বাচন করতে চান। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএতে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, দিয়ে নৌকার পাটাতন আপনাদের নাই। সুতরাং বইটা খুঁজে লাভ নাই, মোদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন, এই আশা আপনারা আর করেন না। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি না। 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি। আমরা বলে দিচ্ছি, 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। 7 দিনের রেজিস্ট্যান্স উইক কর্মসূচির তৃতীয় দিনে ছিল এই সর্বাত্মক অবস্থান। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে নতুন করে ষড়যন্ত্র থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি দাবি করেন, হিন্দু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে ভারতের সাহায্যে আওয়ামী লীগ আবারও অরাজকতা সৃষ্টি করতে চায়। গণহত্যাকারীদের বিচারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। বলেন, বর্তমান সরকারকে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত সহযোগিতা করবে বিএনপি। সাম্প্রতিক গণহত্যার বিচারের দাবিতে 2 দিনের কর্মসূচির শেষ দিনে নয়াপল্টনের অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি মহাসচিব সহ দলের শীর্ষ নেতারা। বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গেল 15 বছর বিএনপি যে মূল্য দিয়েছে তা পৃথিবীতে বিরল। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবি জানান তিনি। প্রায় 1000 খানেক ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে। এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে। বলেন, অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত সহযোগিতা ও যৌক্তিক সময় দেবে বিএনপি। আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। 3200 করে গিয়ে ফুল দেবেন, কারণ আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা হতে দেয়নি। ওই হাসিনা চেহারা তারা দেখতে যারা যায়, বন্ধুগণ, এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগ ছিল তারা একটা খুদে হাসিনাতে তৈরি হয়েছে। নেতারা বলেন, বিএনপির বিরুদ্ধে যেন কেউ আঙুল তুলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দলের নাম ভাঙিয়ে বহিরাগত কিংবা অন্য কোনো চাঁদাবাজ লুটেরাদের প্রতিরোধ করার আহ্বানও জানান বিএনপির শীর্ষ নেতারা। আমাদের ম্যাডাম খুব সুন্দর করে বলেছেন যে বাংলাদেশে কোনো মাইনরিটি নাই, বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক, কিন্তু তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে স্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা আমি করছি। দুঃখের সঙ্গে বলতে চাই, এই সালমান এফ রহমান সেই দিন তার সঙ্গে প্লেনে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু তাকে তাই নেওয়া হয় নাই। হাসিনা ওয়াজেদ তাকে নেয় নাই। দেশনেত্রী বেগম খালেদা গ্রেপ্তার করা হয়েছে, তিনি পালিয়ে যান নাই। এখানে হলো আমার নেত্রী খালেদা জিয়া, এখানে হলো আমার নেতা কর্মীদের মধ্যে তফাৎ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং নেতাকর্মীদের সব মামলা প্রত্যাহারের দাবিও জানান নেতারা। সমস্ত চক্রান্তকে প্রতিহত করে এই স্বাধীনতা যেটা আমরা অর্জন করেছি তাকে আমরা সুসংহত করব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা বাড়ছে। যোগ হচ্ছে আরও 4 উপদেষ্টার নাম। তারা হলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও মোহাম্মদ ফজলুল কবির খান। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো 21 জনে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আজ বিকেল 4টায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ 13 উপদেষ্টা শপথ নেন। সে সময় ঢাকার বাইরে থাকায় অন্য 3 উপদেষ্টা শপথ নিতে পারেননি। তাদের মধ্যে 2 জন সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় শপথ নেন গত রোববার। সবশেষ মঙ্গলবার উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুকী আজম। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। এক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার হতে পারে, তবে বিরাজনীতিকরণের চেষ্টা করা ঠিক হবে না বলে মনে করেন কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত না করার উপর গুরুত্ব দিয়েছেন। বলেছেন, সংস্কারে থাকতে হবে ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষার প্রতিফলন। সহকর্মী লাভলি বিথি জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ, এরই মধ্যে শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারে নতুন স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া। বিতর্কিতদের সরিয়ে সাংবিধানিক স্বশাসিত প্রতিষ্ঠান প্রশাসনে পুলিশে নিয়োগ দেয়া হচ্ছে যোগ্যদের। গ্রেফতার হচ্ছেন সহিংসতা, হত্যা, দুর্নীতি ও অর্থ পাচারের সাথে জড়িতরা। দক্ষতা এবং যোগ্যতার প্রধান বিচারটা হওয়া উচিত জনগণের আস্থা। গণ অভ্যুত্থানের পর এমন পরিবর্তন কাম্য বলে মনে করেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বলেন, পরিবর্তন আনতে হবে দখলদারিত্বের রাজনীতির, তবে এমন পদক্ষেপে রাজনীতি যেন সংকটে না পড়ে এ নিয়ে সতর্ক করেছেন তিনি। যে যাদেরকে নতুন নিয়োগ দেওয়া হবে তারা কোনো রাজনীতি করতে পারবে না, কোন রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না। আমি এটার ঘোরতর বিরোধী। ইতিমধ্যে কিছু কিছু উচ্চারণের ফলে দুশ্চিন্তা করছি যে এইটা বিরাজনীতিকরণ, রাজনীতিবিদদের দিয়ে কিছু হবে না। এটাও কিন্তু একটা খুবই প্রতিক্রিয়াশীল রাজনীতি। রাজনীতি শূন্য করে দিতে পারলে এই দেশের উপরে কিন্তু অর্থশক্তি এবং বিদেশি প্রভুদের আধিপত্য এখানে 16 আনা কায়েম হবে। বর্ষিয়ান এই কমিউনিস্ট নেতা বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার করতে হবে, এজন্য মেয়াদ বিবেচনা, তবে এর উদ্দেশ্য যেন না হয় নিজেদের স্বার্থ হাসিল। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার জন্য যেই ক্ষেত্রে সংস্কার প্রয়োজন সেটা তাকে করতে হবে। এর বাইরে অন্য কোনো এজেন্ডা হাত দিলে পরে সেটা অনাধিকার চর্চা হয়ে যাবে। সুশাসন, নির্বাচনকালীন সরকারের প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধে সংস্কারের প্রয়োজনীয়তা অনিবার্য, তবে এজন্য যৌক্তিক সময়ে নির্বাচন না দিলে জনমনে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। এমনভাবে আমরা নির্বাচনের বিষয়টিকে পিছিয়ে রাখতে পারি না, অথবা যেটা মানুষের মধ্যে আবার নানা ধরনের প্রশ্নের জন্ম দিতে পারে। ফলে এই পুরো প্রক্রিয়াটা শুরু করা দরকার, মানুষকে আস্থায় নেওয়া দরকার, এবং পরিবর্তনের এই কাজগুলোকে যদি আমরা নির্দিষ্ট করতে পারি সেটার মধ্যে দিয়ে এই সময়সীমাও নির্ধারিত হয়ে যাবে। সাকি বলেন, অর্থনীতি পুনরুদ্ধার, রাজনৈতিক প্রক্রিয়াকে গণতান্ত্রিক করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মানুষের জীবনে জানমালের নিরাপত্তা এবং স্বস্তি আসলেই রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে তখন গুরুত্বের সাথে আনতে হবে, যে কিভাবে আসলে আমরা সংস্কার কাজগুলো করব। সংসদ, বিচার বিভাগ এবং সরকার, এই 3টে প্রতিষ্ঠানকে অনেকগুলো বড় সংস্কারের প্রয়োজন আছে। ক্ষমতার ভারসাম্যের জায়গায় আনতে, জবাবদিহিতার জায়গায় আনতে হবে। অসাম্প্রদায়িক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সুযোগ, এখন তা কাজে লাগানোর আহ্বান জোনায়েদ সাকির। চেষ্টা করতে হবে সবার জন্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত আইসিটি অধিদপ্তরের 163 জন কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের প্রতিবাদে মহাপরিচালককে রাতভর অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তারা। তাদের দাবি, তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আমলে নিয়োগ পাওয়া ওই কর্মকর্তাদের তড়িঘড়ি করে স্থায়ী করার আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। অবরুদ্ধ মহাপরিচালক রোববার সবার সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। এখন রাত 12টা বাজে। সাধারণত কোনো সরকারি অফিস এত রাতে খোলা থাকার কথা না, কিন্তু এই তথ্য প্রযুক্তি বিভাগের এই মহাপরিচালকের যে কার্যালয় সেটি এখনও মানুষে গমগম করছে। কথা হচ্ছে, এত মানুষ এই মধ্যরাতে এখানে কি করছেন? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামালের কক্ষের সামনে শতাধিক কর্মকর্তার অবস্থান। ডিজি একরকম অবরুদ্ধ অবস্থায় রয়েছেন অফিস রুমের ভেতরে। আজকে স্যার আপনারা কি করছেন স্যার? আপনারা বলতে পারেন স্যার, আমাদের অস্তিত্ব সংকটে ফেলাই দিচ্ছেন স্যার। কর্মকর্তারা জানান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সময়ে আইসিটি বিভাগে বিভিন্নভাবে নিয়োগ পান কয়েকশো কর্মকর্তা। সেসব নিয়োগ অবৈধ উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন, নিয়োগ বৈধ করতে একরকম তড়িঘড়ি করে গেল বুধবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে 163 জন কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের আদেশ দেওয়া হয়। আন্দোলনরত কর্মকর্তাদের অভিযোগ, কারো পরামর্শ না নিয়েই অন্যায়ভাবে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই অবৈধ প্রজ্ঞাপনকে অবৈধ হিসাবে স্বীকার করে আমাদেরকে এই অবৈধ প্রজ্ঞাপনের জ্বালা থেকে মুক্তি দেন স্যার। আইসিটি বিভাগ যে প্রজ্ঞাপন জারি করছে, কোন আইন ও বিধির বলে এই স্থিরীকরণটা করা হয়েছে, এটা আমরা জানতে চেয়েছি স্যারদের কাছে। বিষয়টির সুরাহা করতে বৃহস্পতিবার দিনভর মহাপরিচালকের কক্ষের সামনে অবস্থান নেয় সারা দেশ থেকে আসা কয়েকশো কর্মকর্তা। দিন গড়িয়ে রাত এলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি কোনো পক্ষ। ইনভ্যালিড স্টেটমেন্টের উপরে বেস করে তারা একটা ভ্যালিড স্টেটমেন্টকে ইনভ্যালিড করতে যাচ্ছে। আমরা এখানে স্যারদেরকে কোনোভাবে আমরা করতেছি না। আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা অধিদপ্তরেই আমরা অবস্থান করব। তবে ওই প্রজ্ঞাপনে ভুল ত্রুটি থাকার কথা একেবারে অস্বীকার করেননি ডিজি মোস্তফা কামাল। উপদেষ্টা আর সচিবের সাথে আলাপ করে সমাধানের আশ্বাস দেন তিনি। অনেক সময় ক্লারিক্যাল কিছু বা ত্রুটি থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা সচিবের কথা বলছি। সেটা হয়তো রবিবারে হয়তো এই বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার পরে হয়তো যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো হয়তো বিষয়টা দেখা হবে। তবে 14 তারিখের ওই প্রজ্ঞাপন বাতিল না করা অবধি অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধ কর্মকর্তারা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ফেনীতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে অস্ত্রের মহড়া দিতে দেখা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। এমনকি ভারী অস্ত্র দিয়েও গুলি ছোড়া হয়। নির্বিচারে হামলার ঘটনায় হতাহত হয়েছেন অনেকেই। অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সবাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি ঘিরে গেল 4 আগস্ট ব্যাপক সংঘর্ষ হয় ফেনীতে। শহরের অলিগলিতে প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। ভারী অস্ত্র দিয়ে গুলি ছোড়া হয় ছাত্র জনতার উপর। গুলিতে প্রাণ যায় 10 জনের। যদিও শিক্ষার্থীদের দাবি এই সংখ্যা আরও বেশি। আহত হন শতাধিক মানুষ। অস্ত্রধারী কয়েকজনের নাম এখন সবার মুখে মুখে। এর মধ্যে রয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু, কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারি। এত ভারী অস্ত্র আমরা ইতিমধ্যে আর কখনো দেখি নাই। ছাত্র জনতার উপর নির্বিচার পাখির মতো গুলি করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। ওরা গুলি করতে করতে আগাচ্ছে। আমি একদম কি বলবো, আমরা একদম থ হয়ে গিয়েছিলাম যে এই পরিবেশে আমাদের ফেনীতে আমরা কখনো দেখিনি। এর আগেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ আছে, অথচ অস্ত্রধারীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরেই। উদ্ধার হয়নি কোনো অস্ত্র।
যেগুলো সেনাবাহিনী ব্যবহার করে এরকম M16 সহ আরও ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র নিয়ে তারা মহিপালের নিরীহ ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি করে তারা ছাত্র জনতাকে হত্যা করেছে। আমরা ফেনীবাসী সহ আমরা আজকে আতঙ্কিত। যারা এই অবৈধ অস্ত্র ব্যবহার করেছে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারের আওতায় এনে এবং অস্ত্র উদ্ধার করে ফেনীর মানুষকে একটি স্বস্তিতে রাখার আহ্বান জানান। জেলা প্রশাসক জানিয়েছেন অস্ত্র উদ্ধারে উদ্যোগ নেওয়া হবে, আইনের আওতায় আনা হবে অস্ত্রধারীদের। বৈধ অস্ত্র লাইসেন্স বাতিলের বিষয়ে এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা আসে। আমরা সেই প্রস্তাবনাগুলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানানোর জন্য আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি। সারা বছরই তো অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলে, এটা আইনশৃঙ্খলা বাহিনী করে। তো এখন এই বিশেষ মুহূর্তে এই প্রস্তাবনাটা আসছে, এটাও আমি আমার দিক থেকে আমার কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রশাসনের তথ্য অনুযায়ী বিগত সময়ে ফেনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নামে 2 শতাধিক অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্র দিয়েও গুলি ছোড়ার অভিযোগ আছে। গত 4 আগস্ট সহ বিভিন্ন সময়ে ফেনীর মানুষ দেখেছে অস্ত্রের মহড়া, কিন্তু সেসব অস্ত্র উদ্ধারের কোনো অভিযান দেখেনি তারা। তারপর থেকে এই শহরের বাসিন্দাদের আতঙ্ক কাটছে না। তারা চায় অনতিবিলম্বে এসব অস্ত্র উদ্ধার করা হোক। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। গত 10 দিন ধরে লাপাত্তা রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। দেখা নেই তার পরিষদের কাউন্সিলরদের অধিকাংশের। সাম্প্রতিক গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার পর নগর ভবনে লুটপাটও চালানো হয়। এরপর থেকেই আওয়ামী লীগ থেকে নির্বাচিত মেয়র সহ অধিকাংশ কাউন্সিলর আত্মগোপনে রয়েছেন। এমনকি দলীয় পরিচয় থাকার কারণে কর্পোরেশনের অনেক কর্মচারীও পালিয়ে রয়েছেন। ফলে জরুরি অনেক সেবা পাচ্ছেন না নগরবাসী। 10তলা নগর ভবনের 5তলা অবধি এখনও আগুনে পোড়ার চিহ্ন। পুড়েছে অনেক নথিপত্র, সেই সঙ্গে চলেছে ভাঙচুর ও লুটপাট। শিক্ষার্থীদের সহায়তায় পরবর্তীতে লুটপাটকৃত মালামালের কিছু অংশ উদ্ধার করা গেলেও তা দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের সেবা পুরোপুরি চালু করতে বেগ পেতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের। কর্পোরেশনের সম্পদ এবং নথিপত্র এগুলো তছনছ করে রীতিমতো লুটপাট করা হয়েছে। এটা দুর্বৃত্তায়ন ছাড়া অন্য কিছু না, এবং কর্পোরেশনের প্রচুর ক্ষতি হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটন 5 আগস্ট থেকেই লাপাত্তা। সেদিন হামলা হয় তার বাড়িতেও। সর্বশেষ সিটি কর্পোরেশনে নগরীর 30টির মধ্যে 22টি ওয়ার্ডেই আওয়ামী লীগের কাউন্সিলররা নির্বাচিত হন। একই সময় থেকে এই কাউন্সিলরদের সবাই গা ঢাকা দিয়েছেন, যাদের মধ্যে প্যানেল মেয়রও রয়েছেন। ফলে সিটি কর্পোরেশন পরিচালনা করাই দুরূহ হয়ে উঠেছে। নানান অসুবিধা, আমাদের প্রতিটা জিনিসের তো আমাদের প্রয়োজন হয় নগর ভবনের সঙ্গে, কাগজ বলেন, যোগাযোগ বলেন, কোনো কিছুই আমরা এখন স্বাভাবিক পাচ্ছি, নাগরিক সনদ বলেন, এটা সরবরাহ পাচ্ছি না। নাগরিক সেবার জন্য দাপ্তরিক কাজে ব্যবহৃত মালামাল সিটি কর্পোরেশন থেকে কাউন্সিলর দপ্তরে সরবরাহ করা হয়। অগ্নিসংযোগে তা পুড়ে যাওয়ায় সেই সরবরাহও বন্ধ। ভোগান্তির জায়গাটা হচ্ছে সবচাইতে যে এখন যে পেজগুলো ফুরিয়ে যাচ্ছে, এটা তো এখন সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না, কিন্তু নাগরিক সেবা সবসময় দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে নাগরিক সনদ বা জন্ম নিবন্ধন সনদের মতো গুরুত্বপূর্ণ সেবা নিতে এসে অনেক ওয়ার্ড থেকেই ফিরে যেতে হচ্ছে নাগরিকদের। একদিন অথবা 2 দিন পরে ট্রেড লাইসেন্সটা পাওয়ার কথা ছিল, কিন্তু এই সব গন্ডগোলের কারণে এগুলো আমরা হাতে পাইনি। এখন এই যে যারা সেবা নিতে আসছে, বিভিন্ন কাজে আসছে, তারা হয়তো সেবা পাচ্ছে না। আমি ঘুরে যাচ্ছি আর এখন কাউন্সিলররাও অফিস করতে পারছেন না। আবার আমরা সিটি কর্পোরেশনে এসেও এখন যে অবস্থা, এটা ফাংশন করতে সম্ভবত 2-3 মাস সময় লেগে যাচ্ছে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন আপাতত জরুরি পরিষেবাগুলো কোনো মতে চালু রেখেছেন তারা। পুরোদমে কাজ শুরু হতে আরও সময় লাগবে বলে জানান তারা। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এদিকে কাউন্সিলররা আত্মগোপনে, তাই চট্টগ্রামে সিটি কর্পোরেশনের 41 ওয়ার্ডে বেশিরভাগ কার্যালয়ে সেবা বন্ধ রয়েছে। প্রয়োজনীয় সনদ না পেয়ে বিপাকে রয়েছেন সেবা প্রার্থীরাও। পট পরিবর্তনের পর থেকে মেয়র ও কাউন্সিলররা রয়েছেন লাপাত্তা।
হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বেশিরভাগ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় এখন অনেকটাই ধ্বংসস্তূপ। 5 আগস্ট সরকার পতনের পর থেকে কাউন্সিলররাও সবাই পলাতক। এ অবস্থায় জন্ম নিবন্ধন, ওয়ারিশন সার্টিফিকেট সহ প্রয়োজনীয় অনেক সেবা না পেয়ে বিপাকে সাধারণ মানুষ। সবাই ফেরত যাচ্ছে, এখন কি করবে? আমাদের এখানে ওয়ার্ডটা একদম খুব খারাপ অবস্থা। যারা আসতেছে তারা ঘুরেই চলে যাচ্ছে, এখন পর্যন্ত তারা কোনো কিছু এখান থেকে নিতে পারে নাই। কতদিন লাগবে তাদের কাগজগুলা পেতে, কতদিন লাগবে কাগজগুলো আবার হতে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের কাছে এখন কিছু নেই, কম্পিউটার নাই, চেয়ার টেবিলও নেই, কিচ্ছু নেই। ইচ্ছা আছে সেবা করার, কিন্তু পারতেছি না। কেন পারতেছি না? যে আমাদের ইনস্ট্রুমেন্ট নাই। ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে থাকা আরবান স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রগুলো অনেকটা বিধ্বস্ত। ভস্মীভূত হয়ে গেছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট, টিকা কার্ড সহ অনেক নথিপত্র। সব রেজিস্টার বইপত্র সবগুলো করে ফেলছে, নতুন করে আবার রেজিস্টার করতেছি, বই আনছি। কিছুই নেই, আমরা নতুন করে আবার অফিস থেকে বই এনে নতুনভাবে রেজিস্টার করে কার্যক্রম চালাচ্ছি। 2021 সালের 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী কাউন্সিলররা সবাই আওয়ামী লীগের। পট পরিবর্তনের পর থেকে আত্মগোপনে সবাই। একজন লোক পাঠান, ওনার খুব বিশ্বস্ত লোক, ওকে পাঠাইলে আমি ডকুমেন্টসগুলো ওনাকে দিই, যেহেতু আমি অফিস অর্ডার পাইনি। আমরা রেডি করে আমরা কোনো এক সময় দুপুরে বা বিকেলে ওনার বাসায় গেলে উনি সাইন করে অত দিন যারা থাকে তাদের দিন, তারপর দিন সকালবেলা আমরা দিয়ে দিই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসেব মতে 41টি ওয়ার্ড অফিসের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 32টি। এগুলো আমি কর্তৃপক্ষকে অবহিত করেছি, আমি আমাদের মন্ত্রণালয়কে, আমরা আমাদের কেন্দ্রীয় সরকারকে আমরা বিষয়টি অবহিত করেছি। আসলে আমরা কিছুদিনের মধ্যেই আশা করতেছি ইন ফুল সুইং কাজ শুরু করতে পারবো। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। হত্যা, গণহত্যা, নির্যাতন, ভোটের অধিকার হরণ সহ নানা অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর লালবাগ এলাকায় আজিমপুর কবরস্থান গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নওয়াজ আলী। মিছিলটি লালবাগ, এতিমখানা, ছাপড়া মসজিদ সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গুম, খুন, দুর্নীতি, লুটপাটের অভিযোগ তুলে আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদেরও বিচার দাবি করেন তারা। আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্যায় অত্যাচারের বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক স্থানীয় কমিশনার মীর আশরাফ আলী আজম, কেন্দ্রীয় যুবদল নেতা মইনুল ইসলাম হিটু, গোলাম সারোয়ার শামীম ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা। চট্টগ্রামে সংস্কৃতি কর্মীদের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে নগরীর চেরাগি পাহাড় মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় কর্মসূচি পালনকারীদের অশোভন কথাবার্তা বলা হয় এবং মারধর করা হয়। এছাড়া ঘটনাস্থলে কর্তব্যরত 2 সংবাদকর্মীকে শারীরিকভাবে হেনস্থা এবং লাঞ্ছিত করা হয়, ভাঙচুর করা হয় ক্যামেরাও। চট্টগ্রামের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী ব্যানারে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। হামলাকারীরা যুব দলের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। দেশ বিনির্মাণের শপথ নিয়ে মাঠে নেমেছে ছাত্রছাত্রীরা। ধ্বংসস্তূপ পরিচ্ছন্নতা থেকে অস্ত্র উদ্ধার, ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে বাজার মনিটরিং, সব ক্ষেত্রেই তাদের অগ্রণী ভূমিকা। শিক্ষার্থীদের এমন দেশপ্রেমে সহযোগিতায় এগিয়ে আসছে সাধারণ মানুষ। গণ অভ্যুত্থানের পর দুর্বৃত্তের আগুনে পোড়া থানা পরিষ্কার করছে মুন্সিগঞ্জের শিক্ষার্থীরা। পৌর ভবন সহ শহরের অন্যান্য স্থাপনাও পরিষ্কার করে তারা। শুধু পরিচ্ছন্নতাই নয়, ট্রাফিকের দায়িত্ব পালন কিংবা নগরীর সৌন্দর্য বর্ধন, সবখানেই পদচারণা কোমলমতি শিক্ষার্থীদের। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং বাজার মনিটরিংয়েও অগ্রণী ভূমিকায় এই শিক্ষার্থীরাই। জায়গাগুলো একদম নোংরা একটা অবস্থা সৃষ্টি হয়েছে, সবাই উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলমান রাখছি। মানে সব মিলায়া হয়তো 120 কি 130 জন মিলে কাজ করতেছি। আমাদের যারা শহীদ হয়েছে, আমাদের যারা ভাই বোন, তাদের উদ্দেশ্যে টাকা হচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের শহরটাকে সুন্দর করে সাজিয়ে তোলা। বিভিন্নভাবে ওরা দেখাইতে চাইতেছে যে আমাদের আন্দোলনটা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এটা মনে রাখে, এটা একটা ইতিহাস হিসাবে যাতে থেকে যায়। দেশ গঠনে শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসছেন অনেকে। সন্তানদের দেশপ্রেমে খুশি অভিভাবকরাও। আমাদের মুন্সিগঞ্জ ছাত্র সমাজ যে আমাদের
ট্রাফিক কন্ট্রোল তারা কন্ট্রোল করছেন, এই কাজটা অত্যন্ত প্রশংসনীয় কাজ। বাচ্চারা নানান ধরনের কাজ করতেছে, কেউ ট্রাফিকের কাজ করতেছে, কেউ রঙের কাজ করতেছে, মানে এগুলো দেখে খুব ভালো লাগতেছে। বিভিন্ন জায়গায় আগুন জ্বলেছিল, এই আগুন নিভানো প্লাস হচ্ছে এইগুলো পরিষ্কার করা সম্পূর্ণ ছাত্রদের দ্বারা হচ্ছে। অবশ্যই ছাত্রদের আমরা স্যালুট জানাই। এরই মধ্যে থানাগুলোতে ফিরছেন পুলিশ সদস্যরা। শৃঙ্খলা রক্ষায় ছাত্র জনতা সহ সকলের সহযোগিতা চান পুলিশ সুপার। আমরা চাই যে পূর্বে জনগণ আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে সেইভাবে তারা সহযোগিতা করবেন এবং আমরাও তাদেরকে সহযোগিতা করব এবং তাদের নিয়ে যে কোনো ভালো কাজ যে কোনো সময় আমরা করব ইনশাল্লাহ। জেলার 6 উপজেলাতেই দলে দলে ভাগ হয়ে কাজ করছে ছাত্রছাত্রীরা। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। নোয়াখালীতে নতুন গ্যাস কূপের সন্ধান পেয়েছে বাপেক্স। বেগমগঞ্জ 4 কূপ থেকে প্রতিদিন প্রায় 19 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করছে কর্তৃপক্ষ। স্থানীয়ভাবে চাহিদা মিটিয়েও যা যুক্ত হবে জাতীয় গ্রিডে। নতুন এই গ্যাস কূপের সন্ধানে খুশি স্থানীয় বাসিন্দারা। চলতি বছরের 29 এপ্রিল গ্যাসের সন্ধানে খনন শুরু হয় নোয়াখালী সোনাইমুড়ির বেগমগঞ্জে। 105 দিন পর মিলে সুখবর, বেগমগঞ্জ 4 কূপটিতে সন্ধান পাওয়া গেছে প্রাকৃতিক গ্যাসের। কূপটিতে 3113 মিটার গভীর পর্যন্ত 4টি স্তরে খনন করা হয়েছে। প্রাথমিকভাবে 3টি স্তরেই মিলেছে গ্যাসের সন্ধান। এখন চলছে সর্বনিম্ন স্তরের উৎপাদন টেস্ট। আমরা এখন যে কী পরিমাণ গ্যাস পাচ্ছি এবং তার সাথে উপজাত হিসাবে কী পরিমাণ কন্ডেন্সার এবং পানি আসছে সেটা পরিমাপ করছি। যে অভিজ্ঞ প্রকৌশলীরা আছেন তারা দিনরাত পরিশ্রম করে এই অয়েলটাকে আমরা কন্ট্রোল করছি এবং আজকে সেই প্রোডাকশন এবং টেস্টিং পর্যায়ে আসতে পারছি। এই কূপ থেকে প্রতিদিন 19 মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস পাওয়ার আশা করছে বাপেক্স। সংস্থাটির মতে স্থানীয় চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে এই বাড়তি গ্যাস। বাখরাবাদের এখানে যে ডোমেস্টিক যে তাদের ডিমান্ড আছে সেই ডিমান্ড খুব কম, অর্থাৎ ডোমেস্টিক ডিমান্ড দিয়েও আমাদের গ্যাস আরও উজ্জিত থাকবে। আমরা যদি জাতীয় গ্রিড লাইনে দিতে পারি তাহলে এই গ্যাসটা সব জায়গায় চলে যেতে পারবে। এই বেগমগঞ্জ 4-এর রেজাল্টের অনুযায়ী ভিত্তি করে আমরা বেগমগঞ্জ 5 এবং 6 নম্বর ডিলিং করব। ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে। এই গ্যাস কাজে লাগিয়ে আঞ্চলিক অর্থনীতি বেগবান করতে শিল্প কারখানা গড়ে তোলার তাগিদ এলাকাবাসীর। নোয়াখালীতে গ্যাস পাওয়াতে আমরা নোয়াখালীবাসী অত্যন্ত খুশি। তা আমরা চাই যে নোয়াখালীর উন্নয়নে গ্যাসটা কাজে লাগুক, কলকারখানা গড়ে উঠুক, এখানে কর্মসংস্থানের সৃষ্টি হোক। 2014 সালে বেগমগঞ্জ 3 কূপ থেকে মেলে গ্যাসের সন্ধান। সেখান থেকে প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে বেগমগঞ্জ 5 ও 6 নম্বর কূপ খননের পরিকল্পনাও রয়েছে বাপেক্সের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ভরা মৌসুম, ভারতে রফতানিও হচ্ছে না, তবুও চাঁদপুর সহ উপকূলের আড়তগুলোতে কমছে না ইলিশের দাম। ব্যবসায়ীদের দাবি, নদী সাগরে মাছ ধরা পড়ছে কম, তাই চিত্র বদলায়নি এখনো। ইলিশের ভরা মৌসুম, নদী সাগরে দিনরাত জেলেদের ব্যস্ততা, শিকার করছেন মাছ। কয়েক বছর ধরে ইলিশের দাম নিয়ন্ত্রণহীন, চলে গেছে সাধারণের বাইরে। সম্প্রতি মৎস্য উপদেষ্টা জানিয়েছেন আগে দেশের চাহিদা মিটবে, তারপর রফতানি। এই ঘোষণার পর দাম কমবে এমন আশা ছিল সবার, তবে চিত্র আগেরটাই। চাঁদপুর, ভোলা, বরগুনা সহ উপকূলীয় জেলাগুলোর আড়তে দাম সেই আকাশ ছোঁয়া। প্রচুর দাম এখানে মাছের দাম। এখন তো আর মাছ ইন্ডিয়া যায় না, এখন তো ইন্ডিয়া পুরো প্রসেস বন্ধ, তাইলে মাছ এখনো কেন দাম কমে না? মানুষ ভাবতেছে হয়তো বা 500 টাকা প্রাইস হইতে পারে, কিন্তু অরিজিনালি এটা সম্ভব না। চাঁদপুরের বাজারে 1 কেজির উপরে ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকায়। অপরদিকে বরগুনার পাথরঘাটার আড়তে মন প্রতি তা 68,000-এর নিচে মিলছে না। 800 থেকে 900 গ্রামের নদীর ইলিশের দাম মনে হাঁকা হচ্ছে কমপক্ষে 58,000। সামুদ্রিকের ক্ষেত্রে তা কিছুটা কম। বাজারে মাছ কম, কি করব? মাছ বেশি হইলে দাম কমে। চাহিদা আছে মানুষের, এই জন্য দাম ওরকম ভাবে কমে না। 1 কেজি ওজনের মাছ ধরুন 1650 থেকে 1700 টাকা চলতেছে। দামদামি ভালো হয় তাহলে মাছের দামটা অনেকটা কমে যাবে। মৎস্য বণিক সমিতির নেতাদের দাবি, নদী ও সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না, তাই রফতানি না হলেও তার প্রভাব পড়ছে না দামে। দুর্গাপুজো উপলক্ষে বন্ধ থাকে, সেক্ষেত্রে মাছের সরবরাহ যদি স্বাভাবিক থাকে, ভালো থাকে, তাহলে হয়তো বা দাম কমতে পারে। আর যদি মাছের সরবরাহ এখন যেরকম আছে একদম কম, এরকম যদি থাকে তাহলে মনে হয় না দামের উপরে কোনো প্রভাব ফেলবে বলে আমরা মনে করি। জলবায়ুর বিরূপ প্রভাব সহ নানা কারণে ইলিশের এই আকাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
দর্শক, ইলিশের আরও খবর জানাতে ভোলা থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী জুয়েল সাহা। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। জুয়েল সাহা, বিকাশ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং আমরা আপনার মাধ্যমে জানতে চাই আড়তে ইলিশের সরবরাহ আপনি কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতার সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তাদের প্রতিক্রিয়াও জানাতে চাই দর্শকদেরকে আপনার মাধ্যমে। আসলে আপনি যেমনটাই বলছিলেন, তো শুরুতে আমি আসলে একটি কথা বলতে চাই, সেটা হলো যে সারা দেশে যে ইলিশ পাওয়া যাচ্ছে তার কিন্তু প্রায় 35% ইলিশ কিন্তু ভোলা থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু এই এখন কিন্তু বর্তমানে ইলিশের ভরা মৌসুম চলছে এবং এই আগস্টের ঠিক এই সময়টা প্রতি বছর কিন্তু আড়তে ব্যাপক পরিমাণ ইলিশের সরবরাহ থাকে। কিন্তু আজ কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে আড়তগুলোতে কিন্তু আসলে ইলিশের তেমন একটা সরবরাহ নেই, যার কারণে কিন্তু এখানে কিন্তু ক্রেতা রয়েছে যারা খুচরা বিক্রেতা এবং পাইকারি বিক্রেতা কিন্তু ঠিকই আড়তে আসছে, কিন্তু আসলে তারা ইলিশ আসলে আশানুরূপ ইলিশ কিন্তু তারা নিয়ে যেতে পারছে না। তো আমরা আসলে কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ইলিশের সরবরাহ কম থাকার কারণে কিন্তু তাদের আসলে ব্যবসায় কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যার কারণে তারা আসলে যেরকমটা চাহিদা রয়েছে সেরকমটা আসলে তারা কিনতে পারছে না। তো তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে আসলে যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দাম একটু বেশি রয়েছে। যেমন বিশেষ করে 1 কেজি সাইজের যে ইলিশগুলো বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি দামে, এছাড়াও যে 750 গ্রাম থেকে 950 গ্রাম সাইজের যে ইলিশগুলো রয়েছে এগুলো কিন্তু 1200 থেকে 1300 টাকা করে বিক্রি হচ্ছে এবং তার নিচে যেগুলো এগুলো কিন্তু 1000 থেকে 1100 টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে। তো আসলে দামের বিষয়ে তারা বলছেন যে যদি ইলিশের সরবরাহ বেশি থাকে তাহলে কিন্তু ক্রেতা আসলে দাম বেশি দিয়েও কিনে, কিন্তু এখন বর্তমানে ইলিশের সরবরাহ কম থাকার কারণে কিন্তু তারা আশানুরূপ ইলিশ কিনতে পারছেন না, যার কারণে কিন্তু বাজারগুলোতেও বিশেষ করে ইলিশের কিছুটা সংকট রয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা এই ঘাটে রয়েছি, যেই ঘাটে রয়েছি এটি হলো ভোলা সদর উপজেলার তুলাতলি যে মৎস্য ঘাট রয়েছে, সেই ঘাটে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেক কিন্তু ক্রেতা রয়েছে যারা বাসাবাড়ির জন্য কিন্তু মাছ কিনতে এসেছেন এই শুক্রবারে। তো বিশেষ করে এই শুক্রবার গুলোতে কিন্তু তারা এই নদীর পাড়ের এই ঘাটগুলোতে একটু ভিড় করেন মাছ কেনার জন্য। তো আমরা তাদের সাথেও কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এখন ভরা মৌসুম চলছে, বর্ষার এই সময়ে কিন্তু ইলিশের পরিমাণটা বেশি থাকে এবং যার কারণে কিন্তু মাছের সরবরাহ বেশি থাকে এবং দামের কিন্তু কম থাকে। কিন্তু আজকে তারা এই ঘাটে এসে যেমন দাম বেশি পাচ্ছেন এবং কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ কিন্তু মাছও তারা দেখতে পাচ্ছেন না এবং যা উঠছে তাতে দেখা যায় যে যারা পাইকারি আড়তদার রয়েছে তারা কিন্তু দাম দর করে এবং নিলামে ডেকে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন, যার কারণে আসলে যারা বাসার জন্য মাছ কিনতে আসছেন তারা কিন্তু আসলে মাছ তেমন একটা কিনতে পাচ্ছেন না, অর্থাৎ বেশি দাম দিয়েও কিন্তু তারা অনেকে মাছ কিনতে পাচ্ছেন না। আর এই ভোলার এই মাছগুলো তো মূলত আসলে চাঁদপুর এবং ঢাকা সহ বরিশাল সহ বিভিন্ন জেলায় কিন্তু বিক্রি হচ্ছে। তো সেই কারণে কিন্তু আসলে যে পাইকারি আড়ত রয়েছে সেই আড়তও কিন্তু তারা আড়তদাররা কিন্তু তেমন একটা মাছ কিন্তু সরবরাহ করতে পারছে না। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ জুয়েল সাহা, বিকাশ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে ভারত। বৃহস্পতিবারও পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক বিক্ষোভ করেছে ছাত্র জনতা। কর্মবিরতি পালন করেছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। এদিকে বুধবার বিক্ষোভকারীদের রাত দখল কর্মসূচি চলাকালে আরজি কর মেডিকেল কলেজে ভাঙচুরের প্রতিবাদে একাধিক রাজনৈতিক দলের ডাকে শুক্রবার ভোর 6টা থেকে চলছে 12 ঘণ্টার ধর্মঘট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি, ছাত্রদের আন্দোলনে বিজেপি সহ বহিরাগতরা ঢুকে নাশকতা চালাচ্ছে। দিল্লি, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যেও চলছে আন্দোলন। গেল শুক্রবার কলকাতার আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় 31 বছর বয়সী নারী চিকিৎসকের মরদেহ। যারা এই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করের ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার আমার যতদূর মনে হয়। আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ।
ইসরায়েলি সেনাদের উপর হামলার নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে ফুটেজ। হামাসের দাবি, রাফায় তাল আল সুলতান এলাকার ইন্দোনেশিয়ান হাসপাতালে ইহুদি সেনাদের উপর চালানো হয়েছে এসব হামলা। ভিডিওতে দেখা যায় একটি পরিত্যক্ত ভবন থেকে অন্য একটি ভবনে রকেট ছুড়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে হামাস সহ ফিলিস্তিনি বিভিন্ন সংগঠন। গত কয়েক মাসে পাল্টা হামলার মাত্রা আরও তীব্র করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় বাহিনীর একের পর এক সফলতার পর আলোচনায় ব্রিটিশ ট্যাঙ্ক চ্যালেঞ্জার 2। চলমান অভিযানে রুশ বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে এই ব্রিটিশ ট্যাঙ্কগুলো। যুদ্ধক্ষেত্রে ব্যাপক ধ্বংস ক্ষমতার কারণে রীতিমতো কোণঠাসা রুশ সেনারা। গেল বছর 14টি চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক কিয়েভকে সরবরাহ করে লন্ডন। গেল কয়েকদিন ধরে ইউক্রেনীয় বাহিনীর আক্রমণে কোণঠাসা রুশ সেনারা। রাশিয়ার একের পর এক এলাকা দখলের পর আটক করা হচ্ছে রুশ বাহিনীর সদস্যদের। ইউক্রেনে অভিযান শুরুর পর এতটা বিপাকে আগে পড়েনি মস্কো। আর রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় বাহিনীর এই সফলতার বিভিন্ন কারণের মধ্যে অন্যতম মনে করা হচ্ছে ব্রিটিশ ট্যাঙ্ক চ্যালেঞ্জার 2। রুশ ভূখণ্ডে পুতিন বাহিনীর বিরুদ্ধে এই ট্যাঙ্কগুলো নিয়ে তাণ্ডব চালাচ্ছে কিয়েভ সেনারা। 90-এর দশকে নির্মিত হলেও ইউক্রেনের সমর ভাণ্ডারে অত্যাধুনিক ট্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম চ্যালেঞ্জার 2, এমনকি যে কোনো রুশ ট্যাঙ্কের চেয়ে শক্তিশালী। সোভিয়েত যুগের T-72 ট্যাঙ্কের সরাসরি হামলা সহ্যের ক্ষমতা রয়েছে এর। ব্রিটেন ছাড়া এখন পর্যন্ত শুধুমাত্র ওমানের সমর ভাণ্ডারে রয়েছে চ্যালেঞ্জার 2। তৎকালীন ভিকার্স ডিফেন্স সিস্টেমের তৈরি 64 টন ওজনের এই যুদ্ধযান পরিচালনায় প্রয়োজন হয় 4 জন ক্রুয়ের। 27 ফুট দৈর্ঘ্যের এক একটি ট্যাঙ্ক নির্মাণে ব্যয় হয় $42 লাখ বেশি। চ্যালেঞ্জার সিরিজের ট্যাঙ্কগুলো তুলনামূলক দূরের লক্ষ্যভেদ করতে সক্ষম। 3 মাইল দূর পর্যন্ত লক্ষ্যভেদের রেকর্ড রয়েছে এই সিরিজের, যা এখন পর্যন্ত যে কোনো ট্যাঙ্কের ইতিহাসে সর্বোচ্চ। দূরের লক্ষ্যবস্তু খুঁজে পেতে রয়েছে একটি লেজার রেঞ্জ ফাইন্ডার, আর অন্ধকারে নিখুঁত হামলার জন্য ব্যবহার করা হয় থার্মাল ইমেজিং সিস্টেম। 2003 সালের ইরাক যুদ্ধে ব্রিটিশ সেনারা চ্যালেঞ্জার 2 ব্যবহার করে। 120টি ট্যাঙ্কের একটিও ধ্বংস করতে পারেনি শত্রুপক্ষ। টানা 14টি গ্রেনেডের আঘাতে একটি ক্ষতিগ্রস্ত হলেও মাত্র 6 ঘন্টা পর আবারও ফিরে আসে যুদ্ধের ময়দানে। ইরাক যুদ্ধ ছাড়াও বিভিন্ন শান্তিরক্ষা মিশন এবং মহড়ায় ব্যবহার করতে দেখা গেছে এটি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ানের উত্তরাঞ্চল। 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে দ্বিতীয় দফায় ভূমিকম্পের কবলে পড়েছে দেশটি। আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.3। উত্তরাঞ্চলীয় এলাকা হুয়ালিয়েন থেকে 34 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে 9.7 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে বৃহস্পতিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলে আঘাত এনেছে 5.7 মাত্রার আরও একটি ভূমিকম্প। ভূমিকম্প প্রবণ তাইওয়ানে প্রায় ঘটে ভূমিকম্পের ঘটনা। সামরিক নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তুরস্ক ও ইরাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার আঙ্কারায় উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এই তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইরাকের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় তুরস্কের কুর্দি বিরোধী অভিযান নিয়ে দুদেশের সম্পর্কে বেশ দূরত্ব রয়েছে। বরাবরই এরদোগান সরকারের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে বাগদাদ। আঙ্কারার সাফাই আত্মরক্ষার জন্য চালানো হয় এসব অভিযান। যদিও গত বছর তুর্কি প্রেসিডেন্টের বাগদাদ সফরের পর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। তারই ধারাবাহিকতায় পারস্পরিক নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করার চুক্তি করল তারা। বৈঠকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হাসান সহ দুই দেশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র দলের দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন কোচ মরিসিও পোচেতিনো। প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন তিনি। 2026 বিশ্বকাপ পর্যন্ত যুক্তরাষ্ট্রের দায়িত্ব পালন করবেন তিনি। মরিসিও পোচেতিনোর কোচিং ক্যারিয়ার 15 বছরের, তবে এক যুগেরও বেশি সময় কোচিং করালেও কখনো জাতীয় দল সামলাননি তিনি। 2 বছর পর ফিফা বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। 48 দলের এই বিশ্বকাপে ফাইনাল সহ সবচেয়ে বেশি 78টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রেই। 52 বছর বয়সী পোচেতিনোর সবশেষ ছিলেন চেলসিতে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় দলটি গ্রুপ পর্ব থেকে বাদ পড়লে চাকরি যায় গ্রেগ
হাল্টারের। এরপর থেকেই একজন বড় নামের কোচ খুঁজছিল যুক্তরাষ্ট্র। আর্জেন্টাইন এই কোচ 2009 সালে তার খেলোয়াড়ি জীবনের দল স্প্যানিয়লের কোচ হন। এরপর কাজ করেছেন সাউদাম্পটন, টটেনহাম, পিএসজি ও চেলসিতে। এর মধ্যে সবচেয়ে বেশি 5 বছর কাটিয়েছেন টটেনহামে, যে দলটি তার অধীনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলে। যুক্তরাষ্ট্রে পচ্চেতিনোর অভিযান শুরু হতে পারে 7 সেপ্টেম্বর কানাডার সঙ্গে প্রীতি ম্যাচ দিয়ে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।